আজ থেকে শুরু করছি এক্সেলের একটি নতুন ক্লাস, যেখানে আমি পার্ট বাই পার্ট কিন্তু সমস্ত টপিকে কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার করব। এবার এক্সেলের কিছু জিনিসগুলোকে বা বেসিক টার্মসগুলোকে বোঝার আগে আগে এক্সেল কোথায় কতটা ইম্পর্ট্যান্ট সেই হিসেবে বুঝে নিই, এবং এক্সেলে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কাজগুলো কী করা হয় সেগুলো আগে ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। মোট কথা বলতে গেলে এক্সেল হচ্ছে কিন্তু একটা স্প্রেডশিট সফটওয়্যার, ঠিক আছে। এবার বলতে গেলে এখন সমস্ত কোম্পানিতে যতই ডিপার্টমেন্ট থাকুক না কেন, সেটা সেলস ডিপার্টমেন্ট হোক বা কাস্টমার কেয়ার ডিপার্টমেন্ট হোক বা ম্যানেজিং ডিপার্টমেন্ট হোক, যে কোনো ডিপার্টমেন্টে কিন্তু এক্সেলের কিন্তু কাজ অবশ্যই 90% কিন্তু থাকে। বিভিন্ন ইন্টারভিউতে কিন্তু এক্সেলের কিন্তু যথেষ্ট ডিমান্ড রয়েছে ব্যাক অফিস কাজগুলোতে। সেক্ষেত্রে এক্সেল কিন্তু অনেকটাই বড় একটা সফটওয়্যার, যেখানে কিন্তু আমরা বিভিন্ন কাজগুলোকে অর্থাৎ বড় বড় ডেটাবেসকে কিন্তু খুব ছোটোভাবে কিন্তু ম্যানেজমেন্ট করতে পারি। এছাড়াও আরও কিন্তু অনেক ধরনের কাজ থাকে, ঠিক আছে। আমরা প্রথমে এক্সেলের যে বেসিক জিনিসটা আছে অর্থাৎ ইন্টারফেসটা আছে, সেই ইন্টারফেসটা আগে ভালোভাবে বুঝে নিই। যেমন এই যে উপরের পোর্শনটা দেখতে পাচ্ছ, এটাকে কি বলা হয় আমাদের কাছে? টাইটেল বার বলা হয়ে থাকে, টাইটেল বার বলা হয়। এখানে দেখো টাইটেল বারে বাই ডিফল্ট একটা দেখাচ্ছে বুক 1 এক্সেল, এটা হচ্ছে বাই ডিফল্ট নাম। পরবর্তীকালে আমরা এক্সেলকে আমাদের ফাইলের মধ্যে সেভ করলে এই নামটা কিন্তু তখন চেঞ্জ হয়ে যাবে। এরপরে দেখো এই যে অপশানে দেখতে পাচ্ছ উপরে, এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার, ঠিক আছে, কুইক অ্যাক্সেস টুলবার, আর এটা হচ্ছে টাইটেল বার। এবং এই যে অপশানগুলো রয়েছে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, এগুলোকে রিবন বার বলা হয়, বা তুমি বলতে পারো মেনু বার, বা ডেটা বলছে ট্যাবও তুমি বলতে পারো, মেনু বারও বলতে পারো বা রিবন বারও বলতে পারো। এবার দেখো প্রত্যেকটা মেনু বা প্রত্যেকটা রিবনের মধ্যে বিভিন্ন রকম অপশানস দেখো রয়েছে। যেমন আমি যদি দেখি হোম মেনুর মধ্যে দেখো বিভিন্ন গ্রুপস ভাগ করা রয়েছে, যেমন ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ, অ্যারেঞ্জমেন্ট গ্রুপ, নাম্বার গ্রুপ, এছাড়াও স্টাইল গ্রুপ, বিভিন্ন রকম দেখো গ্রুপ এখানে ভাগ করা রয়েছে। এবার এই সমস্ত গ্রুপের আন্ডারে কী রয়েছে? বিভিন্ন রকম টুলস বা অপশান রয়েছে। অর্থাৎ হোম হচ্ছে কি আমাদের কাছে মেনু বারের মধ্যে বিভিন্ন গ্রুপস ভাগ রয়েছে, যেমন এখানে ক্লিপবোর্ড গ্রুপ, এখানে ফন্ট গ্রুপ। এবার বিভিন্ন গ্রুপের মধ্যে বিভিন্ন টুলস বা অপশান রয়েছে, যেগুলোকে ব্যবহার করে আমরা অ্যাকচুয়ালি এক্সেলটাকে কন্ট্রোল করি বা বিভিন্ন রকম কাজগুলোকে কিন্তু কমপ্লিট করি এক্সেলের মধ্যে। এছাড়াও এখানে দেখো এই যে এফএক্স লেখা রয়েছে, এটা হচ্ছে ফর্মুলা বার। এই যে টপিকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কাছে ফর্মুলা বার, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে ক্লিয়ার হয়ে গেছে টাইটেল বার, কুইক অ্যাক্সেস টুল বার, এবং এটা হচ্ছে আমাদের কাছে বলতে পারো মেনু বার, এবং এটা হচ্ছে ফর্মুলা বার। এবার দেখো এক্সেলের মেন জিনিস হচ্ছে কি রো এবং কলাম। এক্সেলকে অ্যাকচুয়ালি ভালোভাবে বুঝতে গেলে এবং এক্সেলের কাজগুলোকে ভালোভাবে করতে গেলে আমাদের কিন্তু মেন টপিক হচ্ছে রো এবং কলামের কনসেপ্টটা কিন্তু ভালোভাবে আমাদের ক্লিয়ার রাখতে হবে। এবার এইগুলোকে বলা হয় কি রো, এ বি সি ডি যে দেখতে পাচ্ছ এই যে জিনিসগুলো, এইগুলোকে কী বলা হয়? রো বলা হয়ে থাকে, ঠিক আছে। এবং এটাকে বলা হয় কলাম, একটু মিস্টেক হয়ে গেল, এটাকে বলা হয় কলাম। এই যে এ বি সি ডি ই দেখতে পাচ্ছ, এটাই বলা হয় কি কলাম বলা হয়ে থাকে। এবং এই যে 1 2 3 4 দেখতে পাচ্ছ, এগুলোকে কি বলা হয়? রো বলা হয়। অর্থাৎ এটা হয় কি কলাম, এটা হয় রো। এবার দেখো আমরা পুরো ওয়ার্কশিটের মধ্যে বিভিন্ন রকম বক্স দেখতে পাচ্ছি, ছোটো বড়ো দেখো ছোটো ছোটো বক্সগুলো দেখতে পাচ্ছি। এই বক্সগুলোকে কী বলা হয়? এই বক্সগুলোকে বলা হয় কি সেল বলা হয়ে থাকে। এবার দেখো এটাকে কি বলা হয়? কলাম বলা হয়। এই যে কলাম এ বি সি ডি ই এফ জি ওয়াই, অর্থাৎ অ্যালফাবেটিক যে সমস্ত নামে এগুলো রয়েছে, এগুলোকে বলা হয় কলাম, এবং এটা হচ্ছে রো। এবার দেখো একটা রো এবং একটা কলাম যখন একে অপরের সঙ্গে মার্চ হবে, সেই মার্চ হওয়ার ফলে যে বক্সটা তৈরি হয় তাকে বলা হয় কি সেল। যেমন এই যে সেলটা বা এই যে বক্সটা, এই বক্সটা কেমনভাবে তৈরি হয়েছে? উপর থেকে একটা ইয়ের কলাম এসছে এবং এপাশ থেকে একটা 6-এর রো এসছে। একটা রো একটা কলাম যখন একে অপরের সঙ্গে মিলিত হলো তবেই কিন্তু এই বক্সটা তৈরি হলো। এই বক্সটাকে কি বলা হয়? সেল বলা হয়। তাহলে এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে রো, এবং এই দুটোর মিলিত যে সমস্ত বক্স তৈরি হয় তাকে বলা হয় কি সেল বলা হয়। এবার কথা হচ্ছে এই যে রোগুলো রয়েছে, কটা রো আছে? নিচের দিকে দেখো 21 22 23 24, স্ক্রল করে যাবে, চলেই যাবে, এত রয়েছে। এবার কত রয়েছে? নিশ্চয়ই কোনো না কোনো একটা এন্ড তো রয়েছে, এমন তো নয় যে আনলিমিটেড। তো রো রয়েছে 10,48,576 পিস রো রয়েছে, এবং কলাম, এই যে কলামগুলো রয়েছে 16,384 পিস কলাম রয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এক্সেল কত বড় একটা সফটওয়্যার। অর্থাৎ আমরা এখানে
কত কত তথ্যকে, লক্ষ লক্ষ তথ্যকে এখানে কিন্তু ম্যানেজমেন্ট করা যায়। এক্সেলের কিন্তু আরও একটা প্রধান কাজ হচ্ছে কি ডেটা এন্ট্রি। ডেটা এন্ট্রিও আমরা পরবর্তীকালে শিখব। ডেটা এন্ট্রির কাজেও কিন্তু এক্সেল যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এছাড়াও ওই ডেটাগুলোকে ম্যানেজমেন্ট করার জন্য এক্সেল যথেষ্ট একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের কাছে। এবার দেখো এই কলাম আর এই রোগুলো, রো হচ্ছে কত 10,48,576 পিস রো রয়েছে। যদি লাস্টে যাই, লাস্টে গেলে দেখতে পাবে এই দেখো 10,48,576 পিস রো, একদম লাস্টে এসেছি আমরা। এছাড়া কলাম কত রয়েছে, কলাম রয়েছে যে ABCD হয়েছে কলাম, এদিকে এসছে, এদিকে রয়েছে কি 16,384 পিস কলাম। তাহলে বুঝতে পারছো কত পরিমাণে তথ্য দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে আমরা কত কত তথ্যগুলোকে অ্যাকচুয়ালি আমরা এন্ট্রি করতে পারবো বা আমরা ম্যানেজমেন্ট করতে পারবো। এবার দেখো এই যে সেল, একটা সেল তাহলে পরিচয় কি, একটা সেলের পরিচয় হচ্ছে রো এবং কলাম, অর্থাৎ রো এবং কলাম মার্চ হলে তবেই কিন্তু একটা সেল তৈরি হয়। এবার এই সেলগুলোর একটা করে অ্যাড্রেস আছে। আমরা পরবর্তীকালে যখন ফর্মুলাকে কাজে লাগাবো, তখন ফর্মুলা কাজে লাগানোর জন্য আমাদের কিন্তু সেল অ্যাড্রেস প্রয়োজন। এবার দেখো এখানে তো এতগুলো সেল রয়েছে, এখানে সেল, এখানে সেল, এখানে সেল, এখানে সেল, কয়েক কোটি এখানে সেল রয়েছে। এবার এতগুলো সেলের অ্যাড্রেস কি, সাপোজ এই সেলের অ্যাড্রেস কি, এই সেলের অ্যাড্রেস কি, অর্থাৎ পরিচয় কি, আমাকে আমরা যখন পরবর্তীকালে ফর্মুলার কাজ করব বা সূত্রর কাজ করব, ম্যানেজমেন্ট করব, তখন কিন্তু আমাদের সেল অ্যাড্রেসকে ভাগ করতে হবে। এবার সেল অ্যাড্রেস বুঝবো কী করে, একটা সেলের পরিচয় কি, রো এবং কলামের মিলিতই কিন্তু তৈরি হয় সেল। যেমন এটার কলাম হচ্ছে F এবং রো হচ্ছে 5, তাহলে এই সেলটা তৈরি হচ্ছে কী হবে, F কলাম এবং 5 রো দিয়ে, তাহলে সেল অ্যাড্রেস কী হবে F5, ঠিক আছে। যেমন এটার সেল অ্যাড্রেস কী হবে, এই সেলটা তৈরি হয়েছে N কলাম দিয়ে এবং রো হচ্ছে 3, তাহলে সেল অ্যাড্রেস হবে কি N3। 3N বললে হবে না, ফার্স্টে কলাম উচ্চারণ করতে হবে তারপর রো, মানে N3, কিন্তু তুমি 3N বললে কিন্তু কখনোই কিন্তু হবে না। বা এটার সেল অ্যাড্রেস কী হবে P এবং এর রো কী হয়েছে আমাদের কাছে 17। খুব কিন্তু ইজি, কোনো কিন্তু কঠিন নয়। আমরা যে সেলের মধ্যে থাকবো ওই সেলের আমাকে রো এবং কলামটাকে লক্ষ্য করতে হবে কী রয়েছে। যেমন এটা কী হবে G17। এইভাবে আমরা প্রত্যেকটা সেলের কিন্তু সেল অ্যাড্রেসগুলো বের করতে পারি। এছাড়াও তুমি এখানে ক্লিক করার পর এইখানটা দেখো দেখাচ্ছে, এই দেখো এইখানে কোণে দেখো দেখাচ্ছে সেল অ্যাড্রেস P6, ঠিক আছে। এটা আমি প্রথমে কেন বলিনি, কারণ তোমাকে কিন্তু নিজেকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি সেল অ্যাড্রেস বের করানো কীভাবে হয়ে থাকে, ঠিক আছে। এইভাবে কিন্তু সেল অ্যাড্রেস বের করানো হয়ে থাকে। যে কোনো সেলের উপরে ক্লিক করলে তোমরা দেখবে এটার কলাম হচ্ছে কি I এবং রো হচ্ছে 5, তো I5 হচ্ছে সেল অ্যাড্রেস। এইভাবে কিন্তু কাজগুলো মেনলি হয়ে থাকে। আচ্ছা, এবার দেখো সাপোজ এখানটায় আমরা ডেটা এন্ট্রি করব, ঠিক আছে। ডেটা এন্ট্রি কীভাবে করব, ডেটা এন্ট্রি করার জন্য আমরা এখানে লিখব SL নাম্বার লিখলাম, SL নাম্বার লিখলাম। এবার দেখো SL নাম্বার লেখার পর আমরা একটা ঘর থেকে সাপোজ এই ঘরে আসবো, এক ঘর থেকে আর একটা ঘরে আসার জন্য আমরা প্রেস করতে পারি কিবোর্ডের ট্যাব কি, অর্থাৎ অ্যারো কিগুলো প্রেস করলে কিন্তু চলে আসবে। মাউসে কিন্তু ক্লিক, এভাবে যদি মাউসে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, অনেকক্ষণ টাইম লাগবে। সেক্ষেত্রে একটা ঘর থেকে আরেকটা ঘরে আসার জন্য সবথেকে বেস্ট হচ্ছে কি, হয় কিবোর্ডের ট্যাব কি, নয়তো অ্যারো কিগুলো যে রয়েছে আপ ডাউন রাইট লেফট, সেগুলো ব্যবহার করতে পারো। খুব সহজে কিন্তু স্পিডে কিন্তু কাজগুলো হবে। এছাড়াও যদি তুমি চাও যে তুমি এটাকে অ্যাডজাস্ট করবে, অর্থাৎ এই যে কলামটা দেখতে পাচ্ছ, কলামটাকে অ্যাডজাস্ট করবে, তাহলে আমরা এই কলামের উপরে আসবো এবং এটাকে ক্লিক করে একটু ছোটো করে দেবো, ঠিক আছে। দেখো অ্যাডজাস্ট হয়ে গেল, ঠিক আছে। এছাড়াও তুমি যদি রোকে অ্যাডজাস্ট করতে, এই যে রোটা রয়েছে এই রো 2, এই রোটাকে একটু বড় করবো, সেক্ষেত্রেও তুমি করবে 2 এর কাছে আসবে এবং এইভাবে প্রেস করে একটু টেনে দেবে, ঠিক আছে। দেখো বড় হয়ে গেল। এইভাবে আমরা রো এবং কলাম কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট করতে পারি। তো আজকের ক্লাসে এইটুকুই থাকলো, যে বেসিক ইন্ট্রোডাকশান রো এবং কলামের কনসেপ্ট থাকলো। পরবর্তীকালে আমরা ডেটা এন্ট্রি যে সমস্ত টপিকস থাকে, ডেটা এন্ট্রি কীভাবে করব এবং ডেটা এন্ট্রি রিলেটেড যে সমস্ত টার্মসগুলো থাকে এবং শর্টকাটসগুলো থাকে, সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখব। আস্তে আস্তে করাটাই বেটার, এককালীন পুরোটা নেওয়ার থেকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ শিখলে কিন্তু আমাদের পুরো কনসেপ্টটা কিন্তু ভালোভাবে ক্লিয়ার হবে। তার আগে এই রো কলাম এই জিনিসগুলো দেখালাম, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো এবং কিছু প্রবলেম থাকলে অবশ্যই কিন্তু বলতে পারো, ঠিক আছে।